হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব গান্ধীজির সত্যাগ্রহ নীতি সম্পর্কে। ঠিক আছে, দেখো গান্ধীজি যার জন্ম কত সালে হয়, যে গান্ধীজির জন্ম হয় 2 অক্টোবর 1869। ঠিক আছে, 1869 সালে কিন্তু 2 অক্টোবর গান্ধীজির জন্ম হয়, আর মৃত্যু হয় হচ্ছে 1948 সালের 30 জানুয়ারি। আর কে গান্ধীজিকে হত্যা করেছিলেন মনে রাখবে? নাথুরাম গডসে। নাথুরাম গডসে কিন্তু গান্ধীজিকে মেরেছিল। সেই ডেটটা মনে রাখবে 30 জানুয়ারি 1948 সালে, আর 2 অক্টোবর জন্মগ্রহণ করেছিল। তার জন্য 2 অক্টোবর আমরা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করে থাকি। দেখো গান্ধীজির যে এই সত্যাগ্রহ, এটা কি? এই গান্ধীজির সত্যাগ্রহ হচ্ছে একটা, বলতে পারো একটা দর্শন। আর এই দর্শনের দেখো এখানে সত্যাগ্রহ অর্থাৎ এখানে সত্য আর আগ্রহ, এই দুটি শব্দের সমন্বয়ে কিন্তু সত্যাগ্রহ। ঠিক আছে, সত্য আর আগ্রহ অর্থাৎ সত্যের প্রতি যে আগ্রহ, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে সত্যাগ্রহ। তাহলে দেখো সত্যাগ্রহের মৌলিক নীতি আছে কয়টা? 3টা নীতি আছে: সত্য, অহিংসা আর আত্মনিগ্রহ। তাহলে গান্ধীজির মতে যে সত্যই হচ্ছে ঈশ্বর, আর সেই সৎ পথে চললেই নাকি কি হয়, যে সৎ পথে চললে সে ন্যায় পাওয়া যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে অহিংসা। আর গান্ধীজির মতে অহিংসার পথ অবলম্বন করতে হবে। ধরো কোনো একটা দেশের সরকার, সেই সরকার এমন কোনো নীতি প্রণয়ন করেছে যেটা সেই দেশের জনগণের জন্য ভালো নয়। তাহলে এখন সেই দেশের জনগণ কি করতে পারে? সেই দেশের জনগণ কিন্তু হিংসার পথ অবলম্বন করবে না, অস্ত্রশস্ত্র হাতে তুলে নেবে না। সেই দেশের জনগণ কি করতে পারে? যে অহিংসার পথ অবলম্বন করতে পারে। ঠিক আছে, ধর্মঘট করতে পারে, অনশন করতে পারে। এখানে কৌশলগুলি আলোচনা করব। ঠিক আছে, কিন্তু কোনো হিংসার পথ অবলম্বন করা যাবে না। অর্থাৎ একজন সত্যাগ্রহী, গান্ধীজির মতে একজন সত্যাগ্রহী কখনোই হিংসার পথ অবলম্বন করে না, তিনি অহিংসার পথ অবলম্বন করে থাকে। আর তার দ্বারাই অপরজনের হৃদয় পরিবর্তন করা যায়, এবং তার হৃদয় পরিবর্তন করার মাধ্যমে কিন্তু একদম মূল থেকেই অন্যায়কে উৎখাটিত করা যায়। নেক্সট হচ্ছে আত্মনিগ্রহ। এই আত্মনিগ্রহ কি? যে এই গান্ধীজির সত্যাগ্রহের আরেকটা মূল নীতি হচ্ছে যে আত্মনিগ্রহ, অর্থাৎ যে ব্যক্তি সত্যাগ্রহী অর্থাৎ সৎ পথে চলে এবং যিনি অহিংসার পথ অবলম্বন করে, তাকে কিন্তু কষ্ট সহ্য করতে হয়, অর্থাৎ তাকে কষ্ট পেতে হয়, কিন্তু তিনি সেই কষ্ট পাওয়ার মাধ্যমে অপরজনের হৃদয়কে পরিবর্তন করে দেয়। আর তার দ্বারা কি হবে? যে সেই ব্যক্তির হৃদয় পরিবর্তনের মাধ্যমে একদম মূল থেকে কি হয়ে যাবে? যে অন্যায় অপসারিত হয়ে যাবে, আর তার দ্বারা একটা ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা গঠিত হবে। এটাই হচ্ছে আত্মনিগ্রহ। ঠিক আছে, নেক্সট দেখো, যে এবার দেখো সত্যাগ্রহের মৌলিক নীতি গেল, এবার দেখো সত্যাগ্রহের কৌশল সমূহ। ফার্স্ট হচ্ছে অসহযোগ। তাহলে সরকারি যে কর্মচারীরা আছে, ধরো সরকারি কর্মচারীরা তারা কি করবে? যে সেই যে কাজে যাবে না, সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে কাজে যাওয়া বন্ধ করে দেবে, এর মাধ্যমে অসহযোগিতা দেখাবে সরকারের সঙ্গে, তাই না? এই যে সত্যাগ্রহ, এটা কখনকার সময়ের কথা? যখন ব্রিটিশ শাসনকাল ছিল, তখন ব্রিটিশরা ভারতীয়দের ওপর অত্যাচার করতো। তার জন্য ভারতীয়রা গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন কিন্তু করেছিল, অনেক আন্দোলন হয়েছিল। তাহলে এই সত্যাগ্রহ নীতিও কিন্তু একটা, ঠিক আছে, গান্ধীজির সত্যাগ্রহ। তাহলে সরকারের সঙ্গে অসহযোগিতা করার মাধ্যমেও কিন্তু কি করা যায়? যে এটা একটা আর কি গান্ধীজির সত্যাগ্রহের একটি কৌশল, যে সরকারের সঙ্গে অসহযোগিতা করো, তাহলে সরকার কি করতে পারবে না? নিজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। একটা দেশকে পরিচালনা করার জন্য কি করতে লাগে? যে সেই দেশের যে প্রতিষ্ঠানগুলি আছে, সংস্থাগুলি আছে, সেখানে তো মানুষেরা কাজ করতে হবে, আর সেখানে কিন্তু অনেক ভারতীয়রাই কাজ করতো। কিন্তু সেই ভারতীয়রা যদি সেই বিদ্যালয় ত্যাগ করে, কোনো অফিসে যাওয়া বন্ধ করে দেয়, তাহলে সেই প্রতিষ্ঠানগুলির কাজ চলবে না, সরকার ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না।
আর এটাই কিন্তু একটা মাধ্যম সত্যাগ্রহের, এটা হচ্ছে অসহযোগিতা। নেক্সট হচ্ছে আইন অমান্য। তাহলে সরকার যদি এমন কোনো আইন প্রণয়ন করে, অনৈতিক আইন, তাহলে সেই অনৈতিক আইনের বিরুদ্ধে কিন্তু মানুষেরা কি করবে, যে সেই আইনকে মান্য করবে না। সরকার কোনো একটা আইন প্রণয়ন করলো, আর সেই আইনটা যদি অনৈতিক হয়, নৈতিক না হয়, তাহলে সেই আইনটা প্রত্যাখ্যান করবে। সেই আইন অনুযায়ী সেই দেশের জনগণরা চলবেই না আর কি। আর তার দ্বারা কি হবে, যে তার দ্বারা যদি সেই মানুষজনকে শাস্তিও পেতে হয়, তাহলে সে শাস্তি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইন অমান্য। সিভিল ডিসঅবিডিয়েন্স যেটাকে বলা হয়, আইন অমান্য আন্দোলন তোমরা পড়েছিলে, তাহলে সেই আইন অমান্য আন্দোলন অর্থাৎ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টও কিন্তু হয়েছিল ভারতবর্ষে। নেক্সট হচ্ছে অনশন। অনশন অর্থাৎ সরকার যদি এমন কোনো নীতি প্রণয়ন করে যার দ্বারা মানুষজনের স্বার্থ ক্ষুণ্ণ হয়, মানুষজনের অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে কি হবে, সেই মানুষজন কি করবে, যে অনশনের পথ অবলম্বন করবে। আর এই যে তিনটি পথ বললাম, অসহযোগিতা, আইন অমান্য, অনশন, এই সবগুলি কিন্তু এই সত্যাগ্রহের এক একটা কৌশল। এই পথগুলি অবলম্বন করার কথা বলা হয় আর কি। এই সত্যাগ্রহে কোনো হিংসার পথ কিন্তু অবলম্বন করা যাবে না। ঠিক আছে, এই সত্যাগ্রহের মূল কথা হচ্ছে, এখন বলছি যে সত্যাগ্রহের মূল কথা হচ্ছে যে সৎ পথে চলতে হবে গান্ধীজির মতে, আর হিংসার পথকে কি অবলম্বন করা যাবে না। আর যিনি হিংসার পথ অবলম্বন করেন তিনি কোনোদিনই একজন সত্যাগ্রহী হতে পারেন না। কারণ একজন সবল ব্যক্তি তিনি কিন্তু অহিংসার পথ অবলম্বন করতে পারে। একজন দুর্বল ব্যক্তি সবসময় হাতে অস্ত্র তুলে নেয়, হিংসার পথ অবলম্বন করে, তাই না? একজন যিনি দুর্বল ব্যক্তি তিনি তো কি করেন, যে হিংসার পথ অবলম্বন করে। কিন্তু যিনি সাহসী তিনি কিন্তু কি করে থাকেন, যে অহিংসার পথ অবলম্বন করেন এবং সৎ পথে তিনি চলেন। তাহলে একজন সত্যাগ্রহী কে হতে পারবেন, যিনি সাহসী। বোঝা গেল? তাহলে এই ছিল গান্ধীজির সত্যাগ্রহ নীতি সম্পর্কে কিছু আলোচনা। এটা কিন্তু তোমাদের 6 মার্কসের কোশ্চেন আসতে পারে, যে গান্ধীজির সত্যাগ্রহ নীতি সম্পর্কে আলোচনা করো, বা গান্ধীজির সত্যাগ্রহ নীতি সম্পর্কে একটি টিকা লেখো। তাহলে যে কোনোভাবে দিতে পারে। এই পয়েন্টগুলি তোমরা লিখবে। প্রথমে ভূমিকা লিখবে, ভূমিকা দিয়ে নীতি 3টি লিখে বিস্তারিত লিখবে, তারপরে সত্যাগ্রহের কৌশল সমূহ লিখে 3টি লিখে পয়েন্ট দিয়ে বিস্তারিত লিখবে, আর লাস্টে একটা ছোট করে উপসংহার বা মূল্যায়ন দিয়ে দেবে, বাস হয়ে যাবে 6 নম্বরের জন্য। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে, ততক্ষণের জন্য বাই।